স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আগামীতে আমাদের পশ্চিমবঙ্গে পিএসসি, এসএসসি বিভিন্ন বোর্ড থেকে যে সমস্ত আপকামিং এক্সামগুলো আসতে চলেছে, কম্পিটিটিভ এক্সাম আসতে চলেছে, তার জন্য কিভাবে ক্লাসগুলো কন্ডাক্ট করা হবে, কোন দিন কোন ক্লাস হবে, কোন সময় হবে এবং কিভাবে পুরো সিস্টেমটা চলবে, মূলত আমি সেটা নিয়ে আলোচনা করব। তো আপনারা জানেন এতদিন পর্যন্ত যে সমস্ত সমস্যাগুলো, যে সমস্ত বাধা বিপত্তিগুলো কাজ করছিল, সেইগুলো ইতিমধ্যে কাটতে শুরু করেছে এবং আমরা একটা দিক নির্দেশ পেয়েছি যে আগামীতে বেশ কিছু পরীক্ষা, সেটা পঞ্চায়েতটা ঘোষণা হয়েছে, পিএসসি মিসলেনিয়াস ঘোষণা হয়েছে, ডাব্লিউবিসিএস প্রিলিমস ঘোষণা হয়েছে এবং তারপরে পরেও আগামীতে আমরা বেশ কয়েকটা পরীক্ষা দেখব আসতে চলেছে। স্কুল সার্ভিস কমিশনেরও নতুন চেয়ারম্যান তিনি জয়েন করেছেন। তো আগামীতে আমরা একগুচ্ছ পরীক্ষা আসতে দেখতে পাবো এবং সেই সমস্ত পরীক্ষাগুলো পরপর হতে থাকবে। তো আমাদের এই মুহূর্তে করণীয়, যেহেতু এতদিন পর্যন্ত একটা অচলাবস্থা চলে আসছিল, আপনাদের প্রত্যেকেরই কম বেশি হয়তো একটা কম্পিটিটিভ পরীক্ষার প্রতি, সরকারি চাকরির যে পাওয়ার, যে একটা কি বলবো সম্ভাবনা, সেটা আপনাদের মনে হয়েছে যে কোথাও সেই অর্থে নেই, এতদিন পর্যন্ত ছিল, যে কারণে হয়তো আপনারা পড়াশোনাটা সেইভাবে চালিয়ে যেতে পারছিলেন না বা সমস্যা হচ্ছিল। এইখানে কিন্তু সেই জায়গাগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে, উঠে যাচ্ছে। এখনই আমরা কয়েকটা পরীক্ষার কথা জানতে পেরেছি অলরেডি। আগামীতে আমরা পরপর আরো পরীক্ষাগুলো দেখতে পাবো, এটা একেবারে নিশ্চিত। মানে বিশেষ করে স্কুল সার্ভিস রিলেটেড যে সমস্ত পরীক্ষাগুলো আছে, সেটা স্কুলের এসআই হোক বা এসএলএসটি সংক্রান্ত, বা পিএসসি যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু পরপর আসবে। এবং আপনারা শুনেছেন যে পুলিশ সার্ভিসেও কিন্তু 1 বছরের মধ্যে 20,000 নিয়োগ হবে পুলিশ সার্ভিস, সেটা কিন্তু অলরেডি ঘোষণা হয়েছে। তো আমরা এইগুলো, বাকিগুলো কিন্তু আপার প্রাইমারি হোক, স্কুল এসআই, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস তো আছেই, তার সাথে পঞ্চায়েত এবং এসএলএসটি, এইগুলো ঘোষিত আসবেই একদম। এরপরেও আমরা কিন্তু আরো পরীক্ষা দেখব বিভিন্ন রকমের, যেগুলো একটা সময়ে প্রচলিত ছিল পিএসসি থেকে, নানা রকমের পরীক্ষাগুলো কিন্তু রেগুলার বেসিসে হতো, সেগুলো আমরা এক্সপেক্ট করব আসবে আগামী দিনে। এবং বিশেষ করে এসএলএসটি স্কুল সার্ভিসের যে হিউজ ভ্যাকেন্সি পড়ে রয়েছে, সেটা ধীরে ধীরে নিয়োগ শুরু হবে। এখন যারা ইন্টারভিউ 9-10-এর ক্ষেত্রে এসএলএসটির দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন, বা হয়তো কেউ কেউ 11-12-এ প্যানেলে ছিলেন, সেই বিষয়টা সমাধান কিভাবে হবে সেটা কিন্তু সুপ্রিম কোর্টই বলে দেবে। কারণ পুরোটাই সুপ্রিম কোর্টের আন্ডারে হয়েছে। তো একদম সব ক্যান্সেল হয়ে গেল, একদম সব অসুবিধা হলো, সেটাও নয়। আবার ভবিষ্যতের দিকটা কোন দিকে যাবে সেটা আমরা জল্পনা করে কিছু লাভ নেই। আমাদের কিন্তু একেবারে মানে খুব অ্যাটেন্টিভলি আমাদের প্রস্তুতি শুরু করে দিতে হবে। কারণ 5 বছরের এক্সটেনশন পেয়েছেন আরো অনেক প্রতিযোগিনী, যারা হাল ছেড়ে দিচ্ছিলেন, হয়তো শেষ মুহূর্তে ছিলেন, দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে তাদের প্রস্তুতির জায়গাটা অনেক ভালো পর্যায়ে ছিল, তারাও কিন্তু সেই প্রতিযোগিতার মধ্যে চলে আসছেন। সুতরাং আমাদের প্রস্তুতিটা কিন্তু একেবারে খুব কংক্রিট হবে, প্রথম থেকে আমাদের লক্ষ্যটা খুব স্পষ্ট হবে এবং শুধুমাত্র কোনো একটা দিক নয়, মানে শুধুমাত্র আমি এইটাই পরীক্ষা দেবো এরকম শুধুমাত্র সেই জায়গাটা নয়, কারণ অনেকগুলো সুযোগ আসবে হাতে। সেই সবগুলো আমাদের পক্ষে যতগুলো সম্ভব আমরা কিন্তু সবগুলোই আহ, চেষ্টা করব সেগুলো নিয়ে চলার। তো সেই কারণে আমি এমন একটা শিডিউল রেখেছি যেখানে কম বেশি সমস্ত সাবজেক্ট, কম্পিটিটিভের সমস্ত সাবজেক্ট প্রতিদিন চর্চা করা হবে। এখানে মক টেস্টের শিডিউলটা নেই, মক টেস্টের শিডিউলটা আলাদা শিডিউল থাকছে। এবং আপনারা জানেন আমি প্রথম থেকেই কিন্তু, মানে প্রিপারেশনের প্রথম থেকেই কিন্তু মক টেস্টটা শুরু করে দিই। তো সেইটা আপনারা দেখতে পাবেন যে আগামীতে মক টেস্টগুলো কিন্তু এর সাথে যুক্ত হবে। আচ্ছা, আপনারা আমি একটু স্ক্রিনটা অফ করব। এখানে আর একটা আপনাদের দেখানোর বিষয় আছে, সেটা আমি শিডিউলটা আপনারা হয়তো অনেকে দেখেছেন, আমি সেটা নিয়ে জাস্ট একটু বলে দেব এবং দিক নির্দেশটা আপনাদের দেয়া প্রয়োজন, বা অনেকের হয়তো অনেক কিছু প্রশ্ন আছে।
যে স্যার এই বিষয়টা কিভাবে হবে বা কি হতে পারে আগামীতে, আমি সেইগুলো শুনবো এবং আপনাদের যেগুলো যা প্রশ্ন করার বলার আছে আমি আপনাদের সেগুলো ক্লিয়ার করে দেব। তো ওভারঅল আমাদের এমনভাবে প্রিপারেশনটা চালিয়ে নিয়ে যেতে হবে যে আগামীতে যে সমস্ত পরীক্ষাগুলো আসছে আমরা প্রত্যেকটারই বসার মতো যে এলিজিবিলিটি সেগুলো যেন তৈরি করতে পারি। হ্যাঁ, তার মানে এই নয় যে আপনাদের প্রত্যেকে বলবো হ্যাঁ আপনারা প্রত্যেকে ডাব্লিউবিসিএস দিন বা প্রত্যেকে মিসলেনিয়াস দিন, আবার এটাও দিন ওটাও দিন, এরকম নয়। আমাদের একটা নির্দিষ্ট দিকে টার্গেট থাকবে। যারা কম্পিটিটিভের মানে যারা হয়তো অনেকে আছেন যারা বিএড করেননি, তারা কখনোই এই স্কুল সার্ভিস এসএলএসটি আপার প্রাইমারি স্কুল এসআই এর দিকে যাবেন না। তারা পুরোপুরি মিসলেনিয়াস, পঞ্চায়েত বা আগামীতে ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস এই সমস্ত পরীক্ষার দিকগুলোতে তারা দেবেন, সেটার জন্য প্রিপারেশন। এবং যারা বিএডটা করে রেখেছেন বা ডিএলএড করে রেখেছেন, তারা ডিএলএড এর ক্ষেত্রে আপার প্রাইমারি, এবং যাদের বিএড করা আছে স্কুলের এসআই ইত্যাদি ইত্যাদি সব পরীক্ষাগুলো যাতে একসাথে সেই প্রিপারেশনটা কিভাবে নেওয়া যেতে পারে সেইভাবে কিন্তু রুটিনটা ফিক্সড করা হচ্ছে। তো যারা এসএলএসটি দেবেন, অনেকে এসএলএসটি যারা দেবেন তাদের জন্য আমি কিন্তু সপ্তাহে 3 দিন জিওগ্রাফি সাবজেক্টটা এই মুহূর্তে সপ্তাহে 3 দিন করেই থাকছে। এরপরে যখন আমরা দেখবো যে পরীক্ষার নোটিফিকেশন আসছে বা পরীক্ষা হবে আমরা বুঝতে পারবো, তখন তার সাথে সাথে সেটা কিন্তু শুরু হয়ে যাবে। আচ্ছা, এরপরে ডাব্লিউবিসিএস এর কথা বলবো, কারণ ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনটা নেওয়া মানেই বাকি সমস্ত প্রিপারেশন কিন্তু একই সাথে শুরু হয়ে যাচ্ছে। তো সেই মানে সেটা মিসলেনিয়াস হোক বা পঞ্চায়েতের ক্ষেত্রেই হোক। তো আগামীতে আচ্ছা ভিডিও অফ রাখবেন, ভিডিও অডিও কেউ অন করবেন না, ভিডিও অফ করে দিন। এটা কি জয়েন হয়েছেন ইজি, আপনি একটু ভিডিওটা অফ করে দিন। আচ্ছা, তো যেটা বলছিলাম যে বেসিক যে সাবজেক্টগুলো, বেসিক যে প্রিপারেশন, এবং এর সাথে সাথে আপনারা জানেন পঞ্চায়েতটা বেরিয়েছে, মানে ইন্ডিকেটিভ নোটিফিকেশন অলরেডি চলে এসেছে, এরপরে আমরা ফাইনাল নোটিফিকেশন পেয়ে যাব। দেখবেন বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন সিট সংখ্যা আছে, কোথাও 600, 200 আর 500 এরকম করে বিভিন্ন রকমের ভ্যাকেন্সি কিন্তু আছে। তো সেই ক্ষেত্রেও আমরা ম্যাথ, ইংলিশ, জিকে এই যে পোর্শনটা, এই এই অংশগুলো সেটার জন্য চর্চা করা। তো প্রত্যেক দিন কিন্তু ম্যাথ ক্লাস থাকবে, থার্সডে করে থাকবে ম্যাথ ক্লাস। এটা 8টা থেকে, যেহেতু ম্যাথের ডিউরেশনটা একটু বেশি লাগে, কারণ আপনারা জানেন আমাদের ম্যাথের ক্লাস খুব ভালো হয়, ইন্টারাক্টিভ হয়, আপনাদের যেমন প্রয়োজন যার যতবার প্রয়োজন সেটা কিন্তু সেটা বুঝিয়ে দেওয়া হয়। সেটা কখনো কখনো 1 ঘন্টা শুধু নয়, 1.5 ঘন্টা 2 ঘন্টাও ক্লাস চলে যায়। তো সেরকম ভাবেই ক্লাসগুলো করানো হবে, আপনারা ক্লাস দেখলেই বুঝতে পারবেন যারা নতুন করেননি। ম্যাথের ক্লাসটা করানো হবে। আচ্ছা, সায়েন্সের দুটো বিষয় থাকছে, একটা হচ্ছে কম্পিটিটিভের এই পোর্শনটা, প্লাস আপার প্রাইমারিতে যারা সায়েন্স সেকশন থেকে আছেন তাদের জন্য কিন্তু এই ক্লাসটা উপযোগী হবে। এবং এইখানে পঞ্চায়েতের ক্ষেত্রে যে জিকে পোর্শন, এখানে কিন্তু সবকিছু কম বেশি আছে, এগুলোতেও তার জন্য কিন্তু লাগবে। তো সেইখানে সায়েন্স ক্লাসটা রাখা হয়েছে। আচ্ছা, এছাড়া আমাদের যেটা কমন মানে হিস্ট্রি সব জায়গাতে আছে। ডাব্লিউবিসিএস এ 1/4 শুধুমাত্র হিস্ট্রির ওপর আছে, আপার প্রাইমারিতে হিস্ট্রি আছে, সমস্ত জায়গাতে যেখানে কম্পিটিটিভ পরীক্ষার এখানে যতগুলো আছে সব জায়গাতে কিন্তু হিস্ট্রি আছে। পঞ্চায়েতের এই পোর্শনটার মধ্যে সেটা পাওয়া যাবে হিস্ট্রিটা। আচ্ছা, পিএসসি মিসলেনিয়াসেরও কিন্তু আমরা জানি নোটিফিকেশন চলে এসেছে, ফর্ম ফিল আপ। তো সেইখানে স্ট্যাটিক জিকে মানে সায়েন্স তো আছেই, তার সাথে ম্যাথ আছে, সায়েন্স আছে, তার সাথে স্ট্যাটিক জিকে আছে। স্ট্যাটিক জিকের পোর্শনটা একটা যথেষ্ট ভালো ওয়েটেজ থাকে। তো তার জন্য কিন্তু এখানে জিকে ক্লাসটা, এই যে স্ট্যাটিক জিকের জন্য কিন্তু আলাদা করে ক্লাসটা করানো হবে। তো ওভারঅল এখানেও এই এই জায়গাটা কিন্তু হয়ে যাচ্ছে। এবং স্ট্যাটিক জিকে আমরা জানি সমস্ত পরীক্ষাতে, কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু থাকে। এবং আগামীতে যে প্যাটার্ন আসবে, আগামীতে কিন্তু আমরা দেখব এসএলএসটির বা আপার প্রাইমারির ক্ষেত্রে গেজেটের কিছুটা পরিবর্তন হবে। তো সেখানে প্যাটার্নের মধ্যে কিছুটা পোর্শন, এই যে আগে যেমন স্কুল সার্ভিসের ক্ষেত্রে থাকতো কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, কিছু জিকে, এরকম ধরনের কিছু একটা থাকতেও পারে। আমি বলছি না আসবে, যেমন পিটি আসবে, এরকম একটা আমরা দেখেছিলাম যে আসতে পারে, পিটি আলাদা পরীক্ষা হতে পারে। আগে সেটা পাশ করলে তারপরে দেয়া হবে মেন পরীক্ষা, সেরকম ধরনের একটা কিছু। বা টেট তো থাকছেই, আপনারা জানেন টেট পাশ করলে তবে তারপর বাকি অংশটা করা যাবে। তো সুতরাং আমাদের এই এই চর্চাটাও এখানে রাখতে হবে, তার সাথে ইকোনমিক্স, ইন্ডিয়ান পলিটি। আচ্ছা, পেডাগজি ক্লাসটাও কিন্তু
আপার প্রাইমারি স্কুল এসআইয়ের জন্য করতে হবে। তো এই সবগুলো কিন্তু এমন শিডিউল রাখা হয়েছে, দেখুন 7:30 থেকে একটা 8:30 আর একটা হচ্ছে 8:30 থেকে 9:30। এবার যার যেমন প্রয়োজন হবে সেই ক্লাসগুলো তিনি করবেন, এখানে কোনো সমস্যার জায়গা নেই। আচ্ছা, জিওগ্রাফির ক্ষেত্রে অনেকে যদিও ম্যাথের সাথে সাথে জিওগ্রাফি সাবজেক্টটাও করবেন, আমি এখানে একটু টাইমিংটাই এই জায়গাতে চেঞ্জ করে দেবো। স্যাটারডেতে কোনো সমস্যা নেই, স্যাটারডেতে পুরোটাই মানে একটা পোর্শন থাকবে আমাদের যেটা শুধু জিওগ্রাফি থাকে, মানে ইন্ডিয়ান আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির যে পার্টটা সেটা একটা ক্লাস হবে, আর একটা হবে সাবজেক্ট জিওগ্রাফির জন্য এসএলএসটির জন্য। আর সানডেটাকে এই মুহূর্তে পুরোটাই রিভিশন ডে রাখা হয়েছে, শুধুমাত্র সারা সপ্তাহে যেগুলো পড়াশোনা করা হচ্ছে সেইগুলো রিভিশন করতে হবে এই ডেটটাতে। আর এর সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে। এখানে দেখুন পঞ্চায়েতে যে পরীক্ষা হবে এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা পোর্শন থাকবে। আর সমস্ত পরীক্ষাতে ডাব্লিউবিসিএস হোক, পিএসসি মিসেলেনিয়াস বা অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো কম্পিটিটিভে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু থাকে। তো এই যে একটা ওভারঅল শিডিউল আপনারা দেখতে পাচ্ছেন, ওভারঅল শিডিউল রয়েছে যেটাতে আপনাদের যার যেমন প্রয়োজন, কেউ হয়তো এসএলএসটি করবেন তার সাথে পঞ্চায়েত, কেউ হয়তো ডাব্লিউবিসিএস মিসলেনিয়াস আরো যে সমস্ত পিএসসির এক্সাম গুলো সেগুলো করবেন তার সাথে এসএলএসটি, এরকম বিভিন্ন জনের বিভিন্ন রকমের বিষয়ে তারা প্রস্তুতি নেবেন। তো যার যেটা প্রয়োজন, যেভাবে প্রয়োজন তিনি কিন্তু সেই প্রিপারেশনটা তিনি সেখান থেকে করতে পারবেন। সেভাবেই ক্লাস শিডিউল গুলো রাখা হয়েছে, একদম রেগুলার বেসিসে ক্লাসগুলো হবে। আপনারা একটু জানিয়ে দেবেন যে কার কোনটা কিরকম, কে কিভাবে কম্বিনেশনে তারা ক্লাসটা করবেন সেটা জানিয়ে দেবেন। তো এটা হচ্ছে আমি ওভারঅল শিডিউলটা এরকম ভাবে রাখলাম। আপনারা যার যেমন প্রয়োজন হবে, ইংলিশ, এখানে ইংলিশ ক্লাসটা সমস্ত জায়গাতেই আছে ইংলিশ, আপনারা জানেন এখানে পঞ্চায়েতের পরীক্ষাতে থাকবে, ডাব্লিউবিসিএস তো আছেই, আপার প্রাইমারির ক্ষেত্রে ইংলিশ সেকশন থাকবে। তো এই সব জায়গার জন্য, সবকিছুর জন্যই কিন্তু এই সাবজেক্ট ওয়াইজ এই টপিকগুলো থাকছে। এইবার একটা বিষয় আসি, সেটা হচ্ছে মক টেস্ট। যারা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2024 পরীক্ষাটা দেবেন, এই যে পরীক্ষাটা হবে জুনে, তাদের জন্য অলরেডি চলছে মক টেস্ট প্রিলিমসের জন্য। মেন্সের মক টেস্ট প্রিলিমস শেষ হওয়ার পরে পরেই শুরু হয়ে যাবে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে। আর এইখানে সমস্ত পরীক্ষা, ধরুন পঞ্চায়েত যেটা অলরেডি ঘোষিত, পরীক্ষার এরপরে ফর্ম ফিল আপ হবে, আমরা ডেটও জানতে পারবো। তো তারপরে পরেই কিন্তু এর জন্য মক টেস্টটা শুরু হয়ে যাবে। এই মুহূর্তে ক্লাসটা একটু এগিয়ে গেলেই সাবজেক্ট ওয়াইজ টেস্ট শুরু হবে, ইংলিশ, ম্যাথ, জিকে সবকিছুর জন্যই সাবজেক্ট ওয়াইজ মক টেস্টগুলো শুরু হবে। আপাতত এটা এই সানডে করে থাকবে, মানে ওভারঅল ক্লাসটা হওয়ার পরে সানডে রিভিশন করে আপনারা টেস্ট দেবেন। তারপরে পরেই কিন্তু আস্তে আস্তে ফ্রিকোয়েন্সিটা বাড়তে থাকবে, সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে, টেস্টের মক টেস্টের সংখ্যাটা বাড়তে থাকবে। তো এইভাবে একটা সিস্টেমেটিক প্রথম থেকেই কিন্তু ক্লাসটা করতে হবে। আপনারা জানেন এই যে পরীক্ষা হবে এখানে প্রচুর কিন্তু প্রতিযোগিতা থাকবে, যেটা কাম্য, প্রতিযোগিতা থাকুক, কিন্তু আপনারাও মানে যারা প্রতিভা রয়েছেন, যারা পরিশ্রমী রয়েছেন, তাদের প্রতিভা রয়েছে, তারা কিন্তু এখানে তাদের যোগ্য জায়গাটা তারা নিতে পারবেন। সেই দুর্নীতির যে জায়গা বা সবকিছু সেটা কিন্তু মানে এখনই সেটা করতে পারবে না এরা। যে কোনো সরকারের, যদিও এটা বলা উচিত না, যে কোনো সরকারের একটা কম বেশি কিছু কিছু জন তাদের স্বজন পোষণের একটা প্রবণতা থাকে, সেটা আমরা জানি না এখনই সেটা হবে না, এই সরকার তো বলছে হবে না, বা তারা সেই জায়গাটা জানে যে সেই এতদিনের যে সমস্যা ছিল সেখান থেকেই কিন্তু আগের সরকার চলে গেছে। তো সুতরাং আমরা নিশ্চিন্তে নিজের বেস্টটা প্রথম থেকে দেব, যাতে করে এখানে আমাদের যতটা সম্ভব এখান থেকে আমরা সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারি। এখন এইগুলোর সাথে সাথে একটু মোটিভেশনের প্রয়োজন হবে, সেগুলো ক্লাসের মধ্যে আমি বলে দেবো আপনারা কিভাবে কি করবেন। আর আমি যে ক্লাসগুলো করাবো আমি চেষ্টা করব সেখানে যতটা সম্ভব ট্রিক্স দেয়া যায়, যাতে করে আপনাদের সেটা মনে রাখতে সুবিধা হয়। তো যেমন আমি এসএলএসটির ক্ষেত্রে অনেক দিতাম, বিভিন্ন সময়ে বিভিন্ন জিকে, স্ট্যাটিক জিকে বা বিভিন্ন সাবজেক্টেরই কম বেশি কিছু ট্রিক্স থাকে, তো সেগুলো যথাসম্ভব দেওয়া, রেগুলার বেসিসে মক টেস্ট, এবং আপনাদের যেমন আগে গ্রুপ করে দিয়েছিলাম, বিভিন্ন গ্রুপ করে দেয়া, সেখানে নিজেরাই আপনারা কোয়েশ্চেন আনসার ডিসকাস করতে পারবেন, তাতে করে ওভারঅল যে প্রিপারেশন সেটাতে কোনো রকম কোনো ঘাটতি, কোনো রকম সমস্যা তৈরি না হয়। তো এই সিস্টেমে ক্লাসগুলো একদম প্রথম থেকে চলবে, প্রথম থেকেই একদম সিস্টেমেটিক ওয়েতে চলবে, যাতে করে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটাতে আমরা পৌঁছাতে পারি। এবার আপনারা
আপনাদের খুব স্মার্টলি একটা জিনিস চুজ করতে হবে যে আমরা কোন কোন পরীক্ষা দেব আর কোন কোন পরীক্ষা দেব না। কারণ সমস্ত পরীক্ষা সব জায়গাতে বসা সেটা খুব একটা স্মার্ট ডিসিশন নয়, আপনারা জানেন। প্রত্যেক পরীক্ষার একটা ধাঁচ থাকে, সেই ধাঁচটাকে ধরা, সেই মতো করে প্র্যাকটিস করা, সেই মতো করে পরীক্ষা দেওয়া, সেটার একটা খুব প্রয়োজনীয়তা আছে। আমরা সবকিছু খিচুড়ি করে দিতে পারি না, সেটা অনেক পরে, মানে একটা অনেক ভালো প্রিপারেশন লেভেলের পরে সেটা যদিও করা যায়, কিন্তু সেটা খুব সীমিত জায়গাতে থাকাটাই স্মার্টনেস। আমি দু থেকে তিনটে পরীক্ষা দেব, এই টার্গেট আমার থাকবে, এবং তার বেসিসে আমি রেগুলার একটা নির্দিষ্ট সময়, মানে বিভিন্ন জনে বিভিন্ন রকমের সময় থাকে, সেই সময় ধরে পড়াশোনাটা করতে হবে। এবং অবশ্যই অবশ্যই প্রথম থেকেই মক টেস্ট কিন্তু দিতে হবে, কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তো আমি ক্লাসের শেষে কিছু এমসিকিউ দিয়ে দেবো আপনাদের প্রত্যেকটা ক্লাসেরই, যাতে করে সেই টপিক থেকে যে সমস্ত কোয়েশ্চেন গুলো হতে পারে সেগুলোকে তৈরি করে নিতে পারেন আপনারা সাথে সাথে। কারণ আমাদের পরীক্ষা ওরিয়েন্টেড পড়াশোনাই করতে হবে। এখানে যে কোনো টপিক পড়লাম মানে সেই টপিক নিয়ে খুব ভেতরে ঢুকে গেলাম, অনেক কিছু জানলাম এদিক ওদিক, কিন্তু আসল কাজের কাজ হলো না, যেগুলো পরীক্ষাতে গিয়ে আলটিমেটলি আমাদের করতে হবে। এমসিকিউর টিক দেওয়া বা সেই পরীক্ষার একদম প্রপার পরীক্ষা সেই জায়গাটা, সেটা যাতে করে আমরা করতে পারি, আমরা কিন্তু সেই চেষ্টাটা করব। তাহলে সব থেকে যেটা আগে প্রয়োজনীয় সেটা হচ্ছে মাইন্ডসেট করে নেওয়া যে আমাকে পেতেই হবে। আগের যে একটা মানে চরম দুর্নীতি বা সেই যে জায়গাগুলো তৈরি হয়েছিল, প্রত্যেকটা পরীক্ষার্থীর মনে হতাশা তৈরি হয়েছিল, সেই জায়গাটা কিন্তু চলে গেছে। একদম সিরিয়াসলি প্রত্যেকটা সাবজেক্ট প্রথম থেকে ভালো করে পড়া, প্রথম থেকে ভালো করে রিভিশন করা, এবং মনে দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে চলা যে আমি পারবই, আমাকে পারতেই হবে। এই সুযোগ এসেছে, এই সুযোগ আমি হেলায় হারাতে দেব না। আমি আগামী পরীক্ষাটাতেই আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। সেই দৃঢ়তা নিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি, নিশ্চিতভাবে সাফল্য পাবো। তো এই বিষয়গুলো আপনাদের কম বেশি জানেন। এবার আমি ক্লাসগুলো যখন রেগুলার শুরু করে দেবো তখন আপনারা বুঝতে পারবেন। এবং বিভিন্ন, আপনারা জানেন টিচার রয়েছেন ম্যাথের জন্য, সায়েন্সের, ইংলিশের আলাদা টিচার যারা করাবেন। আমি জিকে পোর্শনটা এবং জিএস পেপারের যে পোর্শনগুলো, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, এই পোর্শনগুলো এবং কারেন্ট অ্যাফেয়ার্স জিকে, এই পোর্শনগুলো করাবো। তো আপনারা কম বেশি অনেকেই ক্লাস করেছেন আগে, আপনারা জানেন। তো যেহেতু এর আগের পরীক্ষার একটা নিশ্চয়তা ছিল না, রেগুলার বেসিসে যে ক্লাস সেটা হয়তো সবসময় পরপর হয়নি, কিন্তু পরীক্ষা হওয়া মানেই নোটিফিকেশন বা সবকিছু হওয়া মানেই সেগুলো কিন্তু রেগুলার বেসিসে হবে। তো আপনারা নিজেরাও একদম প্রথম থেকে মানে পুরাতন যে অনিশ্চয়তা, পরীক্ষা বেরোলো, নোটিশ বেরোলো, তো পরীক্ষা হবে কিনা তার নিয়ে সংশয়, পরীক্ষা হলো তো সেই পরীক্ষাটা ভ্যালিড হলো কিনা সেটা নিয়ে সংশয়, সেটা নিয়ে আবার কেস হবে কিনা সংশয়, কবে রেজাল্ট বেরোবে সেটা নিয়ে সংশয়, দীর্ঘ একটা প্রসেস, দীর্ঘসূত্রিতা, হতাশা, সেই জায়গাগুলো কিন্তু থাকবে না। পরীক্ষা পর পর কিন্তু হবে। অর্থাৎ আমার বক্তব্য একটাই, মূল বক্তব্য যেটা, সেটা হচ্ছে আপনারা কিন্তু সিরিয়াসলি পড়া শুরু করুন এবং আপনারা ঠিক করুন আগে যে আমাকে কিন্তু এই টপিকগুলো, মানে এই পরীক্ষাগুলোতে আমি, এটা আমার টার্গেট হতে চলেছে। তো সেটা ঠিক করে নিয়ে আপনারা আমাকে জানাবেন যে স্যার আমি এই পরীক্ষাটা দিতে চাই বা এইগুলো করতে চাই, তাহলে আমাকে এই করতে হবে। কিভাবে এই পুরো সিস্টেমটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো বা পুরো ব্যাপারটাকে আমি কিভাবে নিতে পারবো। কারণ অনেকেই হয়তো যারা নতুন থাকবেন তাদের কাছে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, সেটা আমি বিষয়টা তাকে বুঝিয়ে দেবো। যে আপনাদের কিছু প্রশ্ন থাকলে সেটা করতে পারে। আগামী পরীক্ষা নিয়ে বা যে কোনো পুরো সিস্টেমটা নিয়ে আমি যে ক্লাসগুলো করাবো সেটা নিয়ে যে কোনো ধরনের যে কোনো প্রশ্ন যদি থাকে আপনাদের, সেটা আপনারা করতে পারেন। স্যার এখানে রিজনিং ক্লাস হবে না স্যার? হ্যাঁ, ম্যাথ রিজনিংটা একসাথেই থাকছে, ঠিক আছে? এখানে ম্যাথ আর রিজনিং, এখানে রিজনিং এর যে পোর্শনটা এর মধ্যেই থাকছে। রিজনিং এর ক্লাসটা এখান থেকেই থাকছে, ঠিক আছে? আর এই যে এটা শুরু হবে ডাব্লিউবিসিএস এরটা মূলত 2025 কে লক্ষ্য রেখে, কারণ 24-এর পরীক্ষা আর কিছুদিনের মধ্যেই আছে, ওটার জন্য আমি কিছু রিভিশন ক্লাস করাবো। এই যে ধরুন ইন্ডিয়ান পলিটি, হিস্ট্রি বা যাবতীয় সবটাই তো প্রথম থেকে শুরু হচ্ছে।
প্রথম থেকে ক্লাসগুলো একদম প্রথম থেকে বেসিক থেকে কিন্তু ক্লাসগুলো করানো হবে। হ্যাঁ, মিসেনিয়াসের তো 30শে জুন থেকে শুরু হওয়ার কথা ছিল, সম্ভবত চলছে। সরি, 30শে মে ওটা শুরু হবে। আপনারা একটু খোঁজ রাখুন, আমি সাইটে দেখব, যদি হয় আমি জানিয়ে দেবো। শুরু হয়ে গেছে না চলছে? মানে 30 তারিখ থেকে শুরু হয়েছে বোধহয়। হ্যাঁ, ওটাই আমি 30 তারিখ, হ্যাঁ 30 তারিখটা মনে ছিল, আমি মাসটা গন্ডগোল করছিলাম। 30 তারিখ থেকে শুরু হয়েছে। তো যারা করবেন ওটা করে দেবেন। আর মিসলিনিয়াসের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকে এই যে স্ট্যাটিক পোর্শন গুলো, এবং এটা কিন্তু মেন্সে কাউন্ট হয়। ঠিক আছে, প্রিলিমস মেন্স দুটো স্টেজে হবে। তো যারা ফর্ম ফিল আপ করবেন তারা করবেন, কারণ এই সাবজেক্টগুলো নিয়েই থাকবে, এই সাবজেক্টগুলো নিয়েই ঘাটাঘাটি করতে হবে। আপনারা কিন্তু যারা অ্যাপ্লাই করতে চান করে দেবেন। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? হ্যাঁ, বুঝতে পারলাম না কি বলছেন। রুটিনটা আমি দিয়েছি। আপনার একটু, আপনি কোন গ্রুপে আছেন? কম। হ্যাঁ, হ্যাঁ, আমি সব গ্রুপেই। মক টেস্টটা কোনটা? মক টেস্ট এখন এখন শুধু ডাব্লিউবিসিএস এরটা চলছে। ডাব্লিউবিসিএস এর মক টেস্টটা চলছে। হ্যাঁ, আপনি আমাকে একটু মেসেজ করে নেবেন, হোয়াটসঅ্যাপে আমাকে পার্সোনাল একটা মেসেজ করে দেবেন, আমি আপনাকে বলে দেবো। চলছে ওটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আজমিরা কিছু বলছিলেন? মানে টপিক, টপিক সাবজেক্টটা তো দেয়া আছে, সাবজেক্টটা দেয়া আছে। হ্যাঁ, ওটা মান্থলি মান্থলি রুটিন যেটা হবে সেখানে আমি দিয়ে দেবো ডিটেল, কারণ এখানে একটা ইমেজের মধ্যে সবটা তো আসবে না, ওটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, এখানে তো ওভারঅল সমস্ত, হ্যাঁ একদম একদম একদম। সমস্ত সাবজেক্টেরই শিডিউলটা দেয়া আছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আগামীতে যতগুলো পরীক্ষা হবে আপনারা সব পরীক্ষাই এখান থেকে দিতে পারবেন। মানে এই শিডিউলটা থেকে আপনারা সব পরীক্ষাই দিতে পারবেন, সব ধরনের পরীক্ষাতে আপনারা বসতে পারবেন। এবার যে যেটাতে বসতে চান তিনি ঠিক করে নেবেন। রেকর্ড থাকবে, রেকর্ড থাকবে, সব সমস্ত ক্লাসেরই রেকর্ডিং থাকবে। রেকর্ডিং, হ্যাঁ রেকর্ডিং থাকবে তো, সমস্ত লাইভ ক্লাসে রেকর্ডিং থাকে, এবং সেই লিঙ্কটা আপ টু পরীক্ষা পর্যন্ত যে কোনো সময় আপনি যখন ইচ্ছা সেই লিঙ্কে গেলে আপনি দ্বিতীয়বার তৃতীয়বার যত ইচ্ছা যখন ইচ্ছে শুনতে পারবেন, সেটাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে একটা বিষয় বারবার যেটা আপনাদের বলছি সেটা আবারও বলার, যে আপনারা কিন্তু আগে টার্গেটটা ঠিক করে নেবেন, যে আমি আমার মূল ফোকাসের জায়গা হচ্ছে এইটা, সেটাকে ধরে আপনারা এগোবেন। বাকি সব পরীক্ষাই দেবেন ঠিক আছে, কিন্তু একটা মূল ফোকাস টার্গেট এরিয়া থাকবে, একটা বা দুটো বা তিনটে, আপনারা নিজেদের মতো করে সেটা করবেন। ঠিক আছে, এবার যার যা বলার আছে, বক্তব্য আছে, যদি মনে হয় আমি এখন বলবো এখন বলতে পারেন, বা আমাকে মেসেজে জিজ্ঞাসা করতে পারেন যে স্যার ব্যাপারগুলো কি, বা আর কি হতে পারে, কিরকম কি, বা আপনার যদি কোনো প্রস্তাব থাকে যে স্যার আমি এইটাও করতে চাই এর মধ্যে, বা এইটা এরকম ভাবে এখানে কেন, বা যে কোনো ধরনের যা কিছু বলার আছে আপনারা সেটা আমাকে মেসেজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি ব্যাপারটা বলে দেবো। ঠিক আছে, আপনাদের রেগুলার ক্লাস যেমন আগে চলতো, যেহেতু মাঝে একটা এরকম বড় ব্রেক হয়ে গিয়েছে,
পরীক্ষা কবে হবে কোনো নিশ্চয়তা ছিল না কোনো কিছুর। তো সেই কারণে কিছু ক্লাস অফ ছিল, সেগুলো কিন্তু আবার রেগুলার বেসিসে হবে। ঠিক আছে? আর একটা কথা আপনাদের মাথায় ঢুকিয়ে নিন, এটা বারবার বলছি এই কারণে, কারণ আমাদের একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়ে গেছিল যে আর পরীক্ষা হবে না, পরীক্ষা খুব অল্প হবে, সরকারি দপ্তরে আর কোনো কর্মচারী নেওয়া হবে না, ওই যেমন চলছে চলবে, কন্ট্রাকচুয়াল হবে, ইত্যাদি ইত্যাদি নানা রকমের নেগেটিভিটি ছড়িয়ে গিয়েছিল। সেই জায়গাটা কিন্তু থাকবে না, কারণ সেটাই আগে সরকারের পড়ে যাওয়ার একটা সবচেয়ে বড় একটা কারণ। তো সেটা কিন্তু বর্তমান সরকার যারা এসেছে তারা বোঝে, বা সেটা আপনারা দেখতেও পেয়েছেন। আগামীতে কিন্তু এই জায়গাগুলো থাকবে না, এরকম পরীক্ষাগুলো হবে। আপনারা একদম স্থির করে নিন যে আমাদের আমাদের পেতেই হবে, আগামীতে যে পরীক্ষাগুলো হবে সেগুলো বসে পেতেই হবে। যেটা যখন নোটিফিকেশন আসবে একদম প্রপার পুরো মাইন্ডসেট করে নেবেন। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে আমার এই সাবজেক্টে দুর্বলতা আছে, আমাকে এই সাবজেক্টটা কিন্তু রিকভার, যেমন অনেকের ম্যাথে থাকে, কারো ইংলিশে থাকে, কারো স্ট্যাটিক জিকে, যে কোনো সায়েন্সের, হিস্ট্রি, জিওগ্রাফি, বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন রকমের সমস্যা থাকে, অনেকে ইকোনমিক্সে থাকে, পলিটিক্যাল সায়েন্সে থাকে। তো তারা কিন্তু অবশ্যই অবশ্যই সেটা আহ, সমাধান করে নেবেন। সেই জায়গাটা খুব ভালো করে সেটাকে রিকভার করা, সেটাকে বারবার চর্চা করা, সাবজেক্ট ওয়াইজ একটা আলাদা আলাদা অ্যাপ্রোচ থাকে, যেগুলো আমি পড়ানোর সময় বলি যে বিভিন্ন সাবজেক্টের কিন্তু পড়ার ধাঁচটা এক এক রকমের হয়। আমরা কিভাবে পড়বো তার উপর নির্ভর করছে আমরা কতটা সফলতা পাবো। শুধু তো পড়লেই হয় না, সেটা পড়ার একটা দৃষ্টিভঙ্গি থাকে, আমি কি দৃষ্টিভঙ্গিতে এই সাবজেক্টটাকে পড়বো, তবে সেটা আমি সহজে আয়ত্ত করতে পারবো। এই দৃষ্টিভঙ্গিটা যদি ঠিক থাকে তাহলে আমরা খুব সহজে কিন্তু সেটাকে আয়ত্ত করতে পারবো, না হলে বহু সময় লেগে যাবে আমাদের সেটাকে অ্যাপ্রোচ। এবং প্রত্যেকটা পরীক্ষার একটা নির্দিষ্ট অ্যাপ্রোচ থাকে, দৃষ্টিভঙ্গি থাকে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সাবজেক্ট ওয়াইজ তো থাকছেই, তার সাথে ওই পরীক্ষাটার, ওই স্পেসিফিক পরীক্ষাটার কি অ্যাপ্রোচ আছে, সেই ধাঁচটা, সেই বিষয়টা যদি বুঝে যাই তাহলে আমার কাছে সেটা জলের মতো সোজা হয়। তো এই কয়েকটা স্টেপ থাকে, প্রথমে বিষয়টাকে বোঝা, জানা, তারপরে প্রচুর প্র্যাকটিস করা, সেই যত তাড়াতাড়ি সম্ভব পুরো বিষয়টাকে আয়ত্তে আনা, এবং ধাপে ধাপে পুরো পরীক্ষার ব্যাপারটা, কিন্তু ফুল লেন্থ মক টেস্ট যখন আমরা দিই, আমরা একটা জায়গাতে চলে আসি, সেখান থেকে আমরা টার্গেট নিই যে পরীক্ষার দিন আমার যেন ভুল মিনিমাইজ হয়ে যায়, এবং আমাদের যে স্কোর সেটা ম্যাক্সিমাইজ আমরা করতে পারি, বা 100% স্কোর আমরা কিভাবে তুলতে পারি, সেরকম একটা টার্গেট আমাদের থাকে। তো সেই যে ধাপ, পরপর পরপর ধাপ ধাপ, এক একটা ধাপ পেরিয়ে যাওয়া, সেইগুলো কিন্তু আমাদের অ্যাচিভ করতে হবে। কি হয়, আমরা অনেক সময় মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়ি, যে আমার দ্বারা হবে কি, আমি কি এই পরীক্ষাটার যোগ্য, আমি কি চাকরিটা পাওয়ার যোগ্য, আমার কি হবে, আমার বাকিরা পেয়ে যাচ্ছে আমার হচ্ছে না, ওই ব্যক্তি পেয়ে গেল, ওই ওই পেয়ে গেছে, আমার কি হবে। এইটা কিন্তু বিরাট বড় নেগেটিভিটি। ধাপে ধাপে নিজের নিজের দুর্বলতাগুলোকে প্রথমে সেটা রিকভার করে নিয়ে ধাপে ধাপে এগিয়ে গিয়ে সেই পরীক্ষাটা কিন্তু অ্যাচিভ করতে হবে। তো তার জন্য যে একটু মানসিক দৃঢ়তা অবশ্যই দরকার, প্রত্যেকের দরকার। ইচ্ছা শক্তি যেটাকে আমরা বলি যে পেতেই হবে, পাবই। তো সেই ইচ্ছা শক্তিটার বলেই কিন্তু আমরা আমাদের মানে বাধাগুলোকে অতিক্রম করতে পারি। তো সেই যে বাধা, প্রত্যেকের নানা রকমের বাধা বিপত্তি থাকে, থাকবেই, মানুষ মানেই তার নানা রকমের বাধা বিপত্তি আছে, যেটার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হয়। তো সেই সংগ্রাম করার জন্য আমাদের একটু মানসিক দৃঢ়তা এবং কিছুটা শারীরিক দৃঢ়তাও প্রয়োজন হয়। তো সেই সবগুলো কে মানে ঠিক রেখে আমাদেরকে এগিয়ে চলা, কারণ এটা একটা পুরোপুরি লাইফস্টাইল। আমি সকাল থেকে রাত্রির পর্যন্ত এই করব, এই করলাম, আমাদের কম্পিটিটিভ পরীক্ষাতে এটা কিন্তু হিসাব করতে হয়। সুতরাং অবশ্যই এটা একটা লাইফস্টাইল। তো আমি সেই জীবন পদ্ধতিটা কিভাবে অবলম্বন করব, তার একটা নির্দিষ্ট পথ থাকবে, তার একটা নির্দিষ্ট রাস্তা থাকবে, আমাকে সেই রাস্তাটা ধরতে হবে। প্রতিদিন, প্রতি মুহূর্তে আমাকে সেই রাস্তায় চলতে হবে, স্থির থাকতে হবে, এগিয়ে যেতে হবে। তো সেইটা আমাদেরকে ঠিক রাখা, এবং কখনোই হারিয়ে না যাওয়া। এবং একটা ধরুন একটা আমি আমি সেলফ স্টাডি করতে পারি, আমি ইনস্টিটিউটে পড়াশোনা করতে পারি, আমি এই দুটোর মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে পারি। ইনস্টিটিউশন ইনস্টিটিউশনে থাকলে কি হয়, আমি সেই প্রসেসের মধ্য দিয়ে আমি এগিয়ে যেতে পারি। তো এইখানে কিন্তু আমাদের সেটা মাথায় রাখতে হবে যে সিস্টেমটার সাথে আমরা এগিয়ে যাব, রেগুলার বেসিসে আমরা গতকাল যা ছিলাম তার থেকে আরেকটু বেটার হব, গতকাল যেগুলো পারিনি সেগুলো আজকে পারবো।
এবং সবসময় নেগেটিভিটিকে দূরে সরিয়ে দেয়া, এগুলো করতে থাকবে। এবং বারবার একটাই কথা, মক টেস্ট। ফাইনাল এক্সামে আমাকে যেটা করতে হবে সেটাকে আমার বারবার প্র্যাকটিস করা হবে, তাহলে পরীক্ষার দিনটা আমাদের কাছে জলের মতো সোজা, সহজ হয়ে যায়। তো সেইগুলো আমরা করব। এর মাঝে সবচেয়ে বড় কথা যেটা আমাদের কাছে আশা করতেই পারি আমরা, যে আমাদের একটা দিক নির্দেশ থাকবে যে এই সময়তেই পরীক্ষা হচ্ছে কনফার্ম। তো সেটা হলে আমাদের মনে হতাশাটাও আসে না যে হ্যাঁ, আমরা যেটা পড়ছি সেখানে কিন্তু আমরা আউটকামটা অবশ্যই পাবো। তো সেই দিনগুলো চলে গিয়েছে, খারাপ দিনগুলো। আগামীতে আমরা কিন্তু অনেকগুলো সুযোগ পাবো, তার জন্য নিজেদেরকে প্রস্তুত করা। আর একটা বিষয় হচ্ছে এই টাইমিং। আমরা যে এই জিনিসটা করব, যেটা আমি টাইমিং নিয়ে আগে একটা ক্লাসে বলেছিলাম, আমাদের মোটামুটি 8 থেকে 10 মাস একটা পরীক্ষার পেছনে দিতে হয় কমপক্ষে, মানে ভালো জায়গায় যদি আমরা পৌঁছাতে চাই। তো সেটা আমরা চেষ্টা করব 6-7 মাসের মধ্যে কভার করে নিয়ে তারপরে রিভিশন করা। এবার ডিপেন্ড করছে আমাদের কোন সময় পরীক্ষাটা হবে, কিন্তু আমাদের সাবজেক্ট ওয়াইজ একটা দক্ষতা নিয়ে আসতে হবে রেগুলার বেসিস, এগুলো করে তৈরি করে। তো সেটাও আমি একটা শিডিউল করে দেব, যাতে করে আমরা একটা নির্দিষ্ট সময়ে সবটা কভার করতে পারি। তো আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং আমাদের লক্ষ্যমাত্রাটা কেমন হবে সেটাও বুঝতে পেরেছেন আশা করছি। তো আমি আরো ডিটেলে পরবর্তী সময়ে এগুলো আরো ডিটেলে দিয়ে দেবো, যাতে করে আপনাদের মাথায় পুরো সিলেবাসটা সম্পর্কে কি কি করতে হবে, আমাদের কি কি পড়তে হবে সেটা সম্পর্কে একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা আপনাদের মনে তৈরি হয়ে যায়। সেটা আমি করব। আর অবশ্যই আপনাদের বলবো খুব মোটিভেটেড থাকতে প্রতি মুহূর্তে, যে হ্যাঁ, মোটিভেটেড থাকা মানে কি, পজিটিভ থাকা। পজিটিভ থাকা এবং পরিশ্রম। পজিটিভ না থাকলে আমরা পরিশ্রমটা করতে পারবো না। তো সেইগুলো আমি আপনাদের থেকে আশা করব। ঠিক আছে, আরো কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। ম্যাথের ক্ষেত্রে যাদের অসুবিধা আছে আপনারা একটু জানাবেন। ম্যাথেরও ক্লাস হবে, এই সপ্তাহতেই শুরু হবে। তো আশা করছি আপনাদের সমস্যা থাকবে না। ম্যাথ বলুন, ইংলিশ বা আরো যে কোনো সাবজেক্টে যেখানেই থাকুক না কেন, সবটাই আপনাদের 100% দেয়া হবে, দেওয়ার চেষ্টা করা হবে। বাকিটা আপনাদের কিন্তু সিরিয়াস থেকে পড়াশোনা করা, এগিয়ে যাওয়া, সেই ইচ্ছা শক্তিটা নিয়ে আসা, সেটা আপনাদের কাজ। ওকে, বেশ, ঠিক আছে, তাহলে আজকের কাজটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।